প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদেরকে স্বাগতম। আমি আশা রাখি আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা বানানের রীতি। এই বাংলা বানানের রীতির উপরে তোমাদের সঙ্গে আজকের ক্লাসটি তোমাদেরকে আমি উপস্থাপন করব। তোমরা এটা যদি আত্মস্থ করো তাহলে তোমাদের পরবর্তী সময়ে বাংলা বানান সম্বন্ধে যে কোনো বিষয় জানতে এবং বুঝতে তেমন আর কষ্ট হবে না। আমি আমার আজকের পাঠটি উপস্থাপন করতে যাচ্ছি। সবাইকে স্বাগতম। আমাদের আজকের পাঠ শিরোনাম বাংলা বানানের নিয়ম রীতি। বানানের ইতিহাস আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব বাংলাদেশে বা এই বাংলা ভাষাভাষী অঞ্চলে দীর্ঘকাল যাবৎ ধরে এই বানানের কোনো সঠিক নিয়ম বা বানানের কোনো ইতিহাস বা ব্যাকরণের উপর ভিত্তি করে অথবা পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ দুই অঞ্চলের যে আমরা বাসিন্দা, এই বাসিন্দারা এটার উপরে কখনো এই ধরনের কোনো চিন্তাভাবনা নেয়নি। ফলে আমরা দেখব যে প্রাচীনকাল থেকেই যে যেমন পেরেছে সেরকম করে বানান লেখা শুরু করেছে। আজকে আমরা বানানের ইতিহাসের উপর একটু আলোচনা করব। শব্দের একাধিক বানান বিভ্রান্তি সৃষ্টি করে, আসলে তাই। তোমরা লক্ষ্য করে দেখবে যদি একটি শব্দের মধ্যে একাধিক বানান থাকে সেক্ষেত্রে যারা উপস্থাপক অথবা যারা লেখক তারা চিন্তা করতে পারে যে একই বানান দুটাতে রয়েছে, তাহলে কোনটা সঠিক হবে। বাংলা ভাষা হাজার বছরের পুরনো। বাংলা ভাষায় দীর্ঘকাল ধরে বানানের কোনো নির্ধারিত নিয়ম না থাকায় একই শব্দের একাধিক বানান চলে এসেছে। বাংলা বানানের নিয়ম বেঁধে দেওয়ার ক্ষেত্রে প্রথম উদ্যোগী ভূমিকা পালন করে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা দেখব যে বাংলা ভাষাভাষী অঞ্চলের জন্য বা বাংলা ভাষার জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যাতে একটা সুনির্দিষ্ট নিয়মের মধ্যে আসা যায় এবং এই সুনির্দিষ্ট নিয়মের মধ্যে আসলে যথার্থভাবে একটা নিয়ম প্রতিফলিত হয় এবং হাজার বছর ধরে মানুষ সেই নিয়ম অনুযায়ী চলে। এইটার উপর ভিত্তি করেই মূলত এই উদ্যোগটা নেওয়া হয়। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত বাংলা বানানের নিয়ম এর প্রথম এবং 1937 সালে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত বাংলা বানানের নিয়ম তারা প্রাথমিকভাবে একটা খসড়া দাঁড় করে এবং 1937 সালে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, তোমরা জানো যে আমরা এখন আর ভারতের সঙ্গে নেই, ফলে আমাদের একটা নির্ধারিত নিয়ম রয়েছে এবং বাংলাদেশে বাংলা ভাষাভাষী অঞ্চলের মানুষের জন্য একটা নিয়ম প্রতিফলিত করার জন্য এখানে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। 1988 সালে বাংলা বানানের একটি নীতিমালা প্রণয়ন করে আমাদের এই অঞ্চলের জন্য একটা নিয়মের বেঁধে দেওয়ার জন্য এটা করা হয়। পরবর্তীকালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে এবং অনেককাল পরে হলেও 1988 সালে এটা একটা উদ্যোগ গ্রহণ করা হয়। প্রমিত বাংলা বানানের নিয়ম অর্থাৎ সবার কাছে গ্রহণযোগ্য, সব জায়গায় গ্রহণযোগ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য একটা বানানের নিয়ম তারা কি করে প্রণয়ন করে এবং এটি প্রকাশিত হয় 1992 সালে, অর্থাৎ
অল্প কিছুকাল আগে এটা প্রকাশিত হয়েছে। আর একটি বিষয়, ভাষাকে শৃঙ্খলা রাখার জন্যই মূলত বানানের প্রয়োজন। যদি আমরা পৃথিবীতে কোনো ভাষাকে দীর্ঘকাল যাবৎ টিকে রাখতে চাই, অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে আমাদের পরবর্তী যে প্রজন্ম, যারা 500 বছর পরে, 1000 বছর পরে এটা আসবে পৃথিবীতে, তারাও যাতে এই 1000 বছর আগের লেখা দেখে আধুনিক যুগে এসে বুঝতে পারে যে আসলে এইটার অর্থ এটাই। আর যদি তা না হয়, অর্থটা ভিন্ন প্রকৃতির হয় বা এক একজন এক এক ধরনের ব্যবহার করে, সেক্ষেত্রে আমরা দেখব যে এক ধরনের সমস্যা তৈরি হবে, অর্থাৎ এক প্রজন্মের শব্দগুলো আর এক প্রজন্মের লোকেরা বুঝতে পারবে না। আমরা ওটাই খেয়াল করে থাকি যে চর্যাপদের ভাষাগুলো কিন্তু একই রকম। এখন যে চর্যাপদের ভাষাগুলো আমরা বলি, তাহলে দেখা যায় যে আধুনিক যুগের মানুষগুলো আমরা এগুলো বুঝতে পারি না। যেমন কা আ তরুবর পাঞ্চবিধাল চঞ্চল চিয়ে পৈঠাকাল, এই ভাষাটিকে এখন আর এ যুগের মানুষরা সহজে বুঝতে পারে না। বিধায় এই ভাষাটিকে বলা হচ্ছে, যদিও সেটা বাংলা ভাষা, এই ভাষাটিকে বলা হচ্ছে আলো আধারে ভাষা, অর্থাৎ কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। আমরা দেখব পৃথিবীতে প্রত্যেকটা ভাষা কোনোটি এককভাবে স্বয়ংসম্পূর্ণ নয়, এবং এই স্বয়ংসম্পূর্ণ নয় বিধায় আমরা দেখব যে অন্য ভাষার শব্দগুলো নিয়ে এই ভাষাগুলো নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ করেছে। এই ধারাবাহিকতায় আমরা বাংলা ভাষাকে দেখব যে এখানেও বিভিন্ন ভাষীর শব্দ আসলেও আমরা দেখব যে এখানে যখন সেই শব্দগুলো একবারেই মিশে গিয়েছে, সেটা যে বাংলা ভাষার শব্দ না, এই আধুনিক যুগে এসে সেটা আর কখনোই চিন্তা করা যায় না। উৎস অনুসারে শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। দেখো, তৎসম শব্দ, অর্থাৎ যে শব্দগুলো তোমার প্রাচীন কাল থেকে তৎসম শব্দের অর্থ হচ্ছে, আমরা বুঝতে পারবো সংস্কৃত শব্দ, অর্থাৎ যে শব্দগুলো সংস্কৃত থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে। তোমরা জানো যে এখানে প্রথম যুগে সংস্কৃত ভাষার ব্যাপক একটা দাপট ছিল, এবং আর্যরা এসে এখানে সংস্কৃত ভাষার যে প্রচলন করেছে সেটা এখনো অনেক শব্দ বিদ্যমান রয়েছে। যেমন হস্ত, মস্তক, ঘৃত, তারপর হচ্ছে তোমার চন্দ্র, কেশ, এই সমস্ত শব্দগুলোই, তারকা, এই সমস্ত শব্দগুলোই কিন্তু তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। অর্ধ তৎসম, অর্থাৎ শব্দটা সংস্কৃত, যেটার অর্ধেক আধা আধা বোঝায়, আধা সংস্কৃত। যেমন ধরো জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, তারপরে গৃহিণী থেকে গিন্নি, তোমার এই জাতীয় শব্দগুলো হচ্ছে অর্ধ তৎসম। আর একটি হচ্ছে তদ্ভব শব্দ, যে শব্দগুলো প্রাথমিক অবস্থায় তোমার ছিল হচ্ছে সংস্কৃত, কিন্তু পরবর্তী সময়ে এটিকে পরিবর্তন করে একদম এমন পর্যায়ে এসে পৌঁছেছে যেটাকে এখন আর মনেই করা সম্ভব নয় যে এটা একসময় সংস্কৃত ছিল। যেমন একাদশ শব্দটি, যেটি হচ্ছে তোমাদের কাছে বহুল পরিচিত একটি শব্দ, কিন্তু এই শব্দটি কিভাবে পরিবর্তিত হয়েছে সেটা যদি আমরা দেখি, তাহলে দেখব একাদশ, একারস, একারহ, 11। এখন আমরা তাও দেখব আধুনিক যুগে এসে আরেকটি পরিবর্তন হয়েছে। আমরা যে বানানটি পড়তাম এ গয়াকার র 11, সেটাকে এখন বানান বাংলা একাডেমি থেকে পরিবর্তন করে আরেকটু পরিবর্তিত রূপে নেওয়া হয়েছে এ গয়াকার রকার 11। দেশি শব্দ, একটি বিষয় তোমরা জেনে রাখবে, আমরা প্রাচীন কাল থেকে যারা এখানে বসবাস করেছে, যদিও বাঙালি অনার্য জাতি হিসেবে বলা হচ্ছে,
এই অনার্য জাতি হিসাবে এখানে অনেক শব্দগুলো প্রাচীন কাল থেকে ব্যবহার করা হয়েছে। এই শব্দগুলোকে দেশি শব্দ বলা হয়ে থাকে এবং এই শব্দগুলো বর্তমান যুগ পর্যন্ত প্রাচীন কাল থেকে কয়েক হাজার বছর আগ থেকে এখনো এদেশে টিকে আছে। যেমন তোমার কুলা, ঢেকি, কঞ্চি, ডাব এই শব্দগুলো এখনো এই বাংলায় বহুলভাবে প্রচলিত। বিদেশি শব্দ আমরা দেখব যে এখানে প্রাচীনকাল থেকে বিশেষ করে মধ্যযুগে এখানে বিদেশিদের আনাগোনাটা সবচেয়ে বেশি ছিল এবং এই বিদেশিরা বিশেষ করে হচ্ছে তোমার মুসলমানরা এখানে দীর্ঘ সময় শাসন করেছে। এরপরে ইংরেজরা ছিল এবং বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা ব্যবসা বাণিজ্যের জন্য এসেছে। ফলে তাদের পাশাপাশি অবস্থান করার কারণে আমরা এখানে অনেক ধরনের বিদেশি শব্দ ব্যবহার করে থাকি এবং এগুলোকে এমন একটা পর্যায়ে এসেছে যেটা হচ্ছে তোমার আমরা ধরেই নিয়েছি এই বিদেশি শব্দগুলো এখন দেশি শব্দের মতো হয়ে গিয়েছে এবং এটি বাংলা ভাষার একটি চূড়ান্ত সম্পদে পরিণত হয়েছে। যেমন কোরআন, হাদিস, তারপর হচ্ছে তোমার এরকম অনেক শব্দ রয়েছে, চেয়ার, টেবিল, এগুলো বিদেশি শব্দ হলে স্কুল, এগুলো দেশি শব্দের মতো একটি স্থান করে নিয়েছে। তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ, এই তিন ধরনের শব্দ, এগুলো সংস্কৃত উচ্চজাত। এটা সংস্কৃত উচ্চজাত বলা হচ্ছে এই কারণে যে এই শব্দগুলো মূলত সংস্কৃত থেকে এসেছে। তৎসমটা হচ্ছে সরাসরি সংস্কৃত থেকে বাংলায় ব্যবহৃত হয়েছে। অর্ধ তৎসমটা হচ্ছে একটু কিঞ্চিত পরিবর্তনে সংস্কৃত থেকে বাংলায় ব্যবহৃত হয়েছে এবং তদ্ভব শব্দ যেটা, এটা হচ্ছে তোমার একবারে আমূল পরিবর্তন হয়ে বাংলায় ব্যবহৃত হয়েছে। দেশি শব্দগুলো পাক আর্য। আমরা দেখব যে আর্য সভ্যতা, আর্য কি? আর্য হচ্ছে যারা শিক্ষা দীক্ষায় জ্ঞান গরিমায় অনেক উন্নত ছিল। আমি আগেই বলে নিয়েছি যে আমাদের এখানে যারা বসবাস করত তারা হচ্ছে অনার্য, অর্থাৎ লেখাপড়া, শিক্ষা দীক্ষা বিভিন্ন দিক থেকে তারা পিছিয়ে ছিল, এই জন্য এদেরকে অনার্য বলা হয়। কিন্তু যখন তারা রাশিয়া থেকে আসার পর আমরা দেখব যে আমাদের বাংলা ভাষাগুলো আধুনিকায়ন যেটা হয়েছে বা আর্য হয়েছে, এখানে হচ্ছে তোমার এই জন্য কিন্তু আমরা বলে থাকি যে ইন্দো ইরানীয় আর্য ভাষা বাংলা অথবা ইন্দো ইউরোপীয়, অর্থাৎ আর্যরা এখানে আসার পর আমরা আধুনিকায়ন হয়েছি। তার আগে দ্রাবিড়, অস্টিক, আমরা যদি আর লক্ষ্য করি যে প্রাচীনকালে এখানে কারা বসবাস করতো, অস্টিক জাতির লোকেরা বসবাস করতো। অর্থাৎ বাংলায় আমরা যারা পূর্ববঙ্গে আছি এখানে হচ্ছে অস্টিক সম্প্রদায়ের লোক। এবং আমরা আরো যদি ক্লিয়ার করি তাহলে দেখবো যে এখানে নিম্ন বর্ণের হিন্দু সম্প্রদায়ের লোক প্রভৃতি অনার্য জাতির ভাষা থেকে এগুলো এসেছে। আর বিদেশি শব্দ যেটা, আমরা দেখবো যে আরবের লোকেরা এখানে দীর্ঘদিন শাসন করেছে। প্রায় আরব বলতে শুধু আরব না, আরব কান্ট্রির লোকেরা যেমন আরব ছিল, তারপরে বিশেষ করে ইরানের লোকেরা, এই সমস্ত কান্ট্রির লোকেরা আমাদের এখানে শাসন করেছে বলে তাদের যে ব্যবহৃত শব্দ, এবং এখানে আমাদের মুসলমানদের সংখ্যা যথেষ্ট হওয়ার কারণে আমরা দেখব যে সেখানে তোমার আরবি শব্দের ব্যবহার রয়েছে। পাশাপাশি এখানকার এই ভারত উপমহাদেশে একসময় অফিসিয়াল ভাষাগুলো ছিল আরবি, ফার্সি, ফলে এই ভাষার প্রাদুর্ভাবটা আমরা বেশি লক্ষ্য করতে পারি। এখানে হিন্দু মুসলিম সবাই একসময় আরবি, ফার্সি এগুলো বলতে পারতো। আর পর্তুগিজ, তুর্কি, এদের যাদেরকে আমরা দেখছি এরা হচ্ছে মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে এসেছিল। এখানে ব্যবসায়িক উদ্দেশ্যে আসার ফলে তাদের যে ব্যবসায়িক সামগ্রী বা অফিস আদালতের ক্ষেত্রে যে শব্দগুলো প্রয়োজন তারা এটা ব্যবহার করেছে। আর আরেকটা হচ্ছে ইংরেজরা, এখানে তোমরা জানো যে নবাব সিরাজদৌল্লাকে পরাজিত করার পর ইংরেজরা এখানে খুঁটি করে বসে এবং দীর্ঘ 200 বছরের কাছাকাছি সময় পর্যন্ত তারা এখানে তোমার শাসন করেছে। আর ফরাসিরা সেটা হচ্ছে তোমার ফ্রান্স থেকে যারা এসেছিল তারা এখানে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল এবং তারা এই ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসার ফলে তাদের শব্দগুলো আমরা পাই। আর একটা হচ্ছে ওলন্দাজ, তাদের মূল কাজ ছিল এখানে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসা এবং তাদের সাথে থাকার ফলে আমাদের অনেকগুলো বিষয় হচ্ছে তোমার
একসঙ্গে কাজ হয়েছে এবং তারা ব্যবসায়িক বিষয় এবং তাদের পাশাপাশি থাকার ফলে তাদের অনেক শব্দ এইরকম আমাদের বাংলা ভাষার মধ্যে এসেছে। সাধারণত একই ভাষাভাষী লোকের পাশাপাশি থাকার ফলে এক ভাষার শব্দ অন্য ভাষার মধ্যে মনের অজান্তেই বা চলাফেরার কারণে মিশে যেতে পারে। আমি আজকে আরেকটি বিষয় তোমাদেরকে আলোচনা করব, এটা বাংলা বানানের আরেকটা নিয়ম। যেমন ধরো এখানে নট্য বিধান, এই আগেকার দিনে বলা হতো যে তোমার তো নট্য সত্য জ্ঞান নেই, অর্থাৎ মূর্ধন্য এবং মূর্ধন্য স্বরের ব্যবহার যদি কেউ না জানতো তাকে মানুষ এই কথাগুলো বলতো। যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের বানানে দন্তন্য এর পরিবর্তে মূর্ধন্য ব্যবহৃত হয়। একটা জিনিস তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে যে নট্য বিধানটা শুধুমাত্র সংস্কৃত শব্দের ক্ষেত্রে, যে সংস্কৃতগুলো এখানে আমাদের এখানে ব্যবহৃত হয়েছে, সংস্কৃত থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এখন সচরাচর ব্যবহৃত হয় সেই শব্দগুলোর ক্ষেত্রে দন্তন্য ও মূর্ধন্যের ব্যবহার হবে। তা আবার সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে এটা হবে। অথবা আমরা যদি আরেকটা সংজ্ঞা দিই তাহলে দেখো তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর সঠিক ব্যবহারের নিয়মকে নট্যবিধান বলে। অর্থাৎ সঠিকভাবে কিভাবে প্রয়োগ করতে হবে, কোন জায়গায় প্রয়োগ করতে হবে, কোন বর্ণের পরে কোন বর্ণ আসলে এই মূর্ধন্য ব্যবহার করা হবে, সেটাই হচ্ছে আসল কথা। যেমন দেখো ঋণ, তিন, হরণ, করণ, চরণ, বাসন, শোষণ ও লক্ষণ ইত্যাদি। এখানে নট্যবিধানে কিছু উদাহরণ দিয়েছি, এই ব্যবহারের নিয়মগুলো আমি পরবর্তীতে তোমাদের আলোচনা করছি। নট্যবিধান এর নিয়মাবলী দেখো, রি বা রিকারের পর মূর্ধন্য হয়। যেমন দেখো ঋণ, এখানে রি আছে এরপর মূর্ধন্য হয়েছে। ঘৃণা, এখানে দেখো তোমার রিকার আছে ফলে মূর্ধন্য হয়েছে। এখানে দেখো তিন, এটা দেখো রিকার আছে ফলে মূর্ধন্য হয়েছে। মসীন, এখানে রিকার আছে বিধায় এই মূর্ধন্যটা হয়েছে। তাহলে আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম সেটা হচ্ছে রি থাকলে সরাসরি রি থাকে তারপরে মূর্ধন্য হবে, অথবা রি এর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে রিকার। এই তোমরা জানো যে স্বরবর্ণের 10টি কার রয়েছে, পূর্ণাঙ্গ বর্ণ না লিখে সংক্ষিপ্ত বর্ণ লেখা হয়। এই রিকার থাকলে সেই রিকারের পরে মূর্ধন্য হয়, সেই নিয়ম অনুসারে মূর্ধন্য হয়েছে। তবে একটা বিষয় খেয়াল রাখবে, শব্দটি অবশ্যই যেন তৎসম শব্দ হয়। দেশি বিদেশি শব্দ হলে সবগুলো দন্তন্য হবে। র এর পর মূর্ধন্য হয়। যেমন ধরো বরণ, এখানে আমরা দেখতে পাচ্ছি এই রয়ের পর মূর্ধন্য হয়েছে। কিরণ, রয়ের পর মূর্ধন্য হচ্ছে। উচ্চারণ, রয়ের পর মূর্ধন্য হচ্ছে। চরণ, বিতরণ, হরণ, ব্যাকরণ ও নিবারণ, এখানে প্রত্যেকটাই কিন্তু এই রয়ের পর মূর্ধন্য হচ্ছে। এটা রয়ের পর মূর্ধন্য হচ্ছে, এটা রয়ের পর মূর্ধন্য হচ্ছে, এটা রয়ের পর মূর্ধন্য হচ্ছে এবং এটা রয়ের পরে মূর্ধন্য হয়েছে। র ফলা এর পর মূর্ধন্য হয়। যেমন ধরো আমন্ত্রণ, এই রফলা, মুদ্রণ, এই রফলা, তারপরে মিশ্রণ, এই রফলা এবং চিত্রণ, এই রফলা ও শ্রেণী, এই রফলা থাকার কারণে এখানে মূর্ধন্যর ব্যবহার করা হয়েছে। রেপ এর পর মূর্ধন্য হয়। যেমন দেখো এটা হচ্ছে রেপ। রেপ মিনিং রেপ মূলত র, অর্ণব, কর্ণ, পূর্ণ, বর্ণ, ঝর্ণা, স্বর্ণ ও শীর্ণ। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রেপের পরে মূর্ধন্য হয়েছে। এখানে দেখো কর্ণ, তোমরা বলতে পারো স্যার এখানে তো রেপ আর মূর্ধন্য আগে তারপর রেপ, আসলে তা না। বানানটা দেখো, খেয়াল করলে আমরা দেখতে পাবে কর্ণ, অর্থাৎ এখানে রেপ বা র থাকার কারণে এই মূর্ধন্য হয়েছে। তাহলে কর্ণ, এখানে দেখো এটার পর আমরা এই রেপটা উচ্চারণ করছি বিধায় এই মূর্ধন্যটা হয়েছে। মূর্ধন্য স এর পর মূর্ধন্য হয়। যেমন দেখো অন্বেষণ, দূষণ, এখানে দেখো মূর্ধন্য স আছে, এখানে মূর্ধন্য স আছে। দূষণ, বর্ষণে এখানে মূর্ধন্য স আছে। ভাষণে এখানে মূর্ধন্য স আছে। প্রেষণেও এখানে মূর্ধন্য স আছে মূর্ধন্য সর পর। আকর্ষণ, এখানে মূর্ধন্য আছে।
মূর্ধন্য স্বর পরে ও শোষণ, এখানে মূর্ধন্য স্বর পরে মূর্ধন্য আছে। যুক্ত খ মূলত এই বর্ণটি এখন আর আলাদা বর্ণ হিসেবে গ্রহণ করা হয় না, কারণ এখানে ক এবং মূর্ধন্য স থাকার কারণে এটাকে আর আলাদা বর্ণ হিসেবে গ্রহণ করা হচ্ছে না। এরপর মূর্ধন্য হয়, যেমন খন, আসলে এখানে মূর্ধন্য স থাকার পরে মূর্ধন্য হয়েছে। শিক্ষণ, এখানে এই মূর্ধন্য স ক এবং মূর্ধন্য স থাকার কারণে এখানে মূর্ধন্য হয়েছে। রক্ষণ, এটাও মূর্ধন্য। তারপরে প্রশিক্ষণ, তোমরা দেখো ক যোগ মূর্ধন্য স থাকার পরে এখানে মূর্ধন্য হয়েছে। ও লক্ষণ, এটা ক যোগ মূর্ধন্য স থাকার কারণে এখানে মূর্ধন্য হয়েছে। দ্রষ্টব্য, একটা বিষয় আমাদেরকে জেনে রাখা দরকার, মূর্ধন্য স এর পরে যুক্ত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠন করলে তা মূর্ধন্য স মূর্ধন্য এর রূপ নেয়। আজ এখানে তোমরা লক্ষ্য করো, এই যে বর্ণটা, এখানে দুটি বর্ণ আছে, এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখো মূর্ধন্য স যোগ মূর্ধন্য হয়। এবং এখানে যদি আমরা শব্দগুলো লিখি, যে আসলে দেখো এখানে আমরা শব্দগুলো আলাদা করলে যুক্ত ব্যঞ্জন, এখন তোমরা এগুলো ভালো পারো, আগেকার দিনে যুক্ত ব্যঞ্জনগুলো আলাদা করা হতো না। সরকার এখন ক্লাস 1 থেকে এই যুক্ত ব্যঞ্জনগুলো আলাদা করে ছাত্রদের শেখাচ্ছে, ফলে পূর্ববর্তী প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম, অর্থাৎ তোমরা এগুলো এখন ভালো বোঝো। যেমন উষ্ণ, তাহলে এখানে দেখো মূর্ধন্য স থাকার পরে এটা মূর্ধন্য। ক্ষয়িষ্ণু, এটা দেখো মূর্ধন্য স থাকার পরে এখানে মূর্ধন্য ব্যবহার করা হয়েছে। তৃষ্ণা, এখানে দেখো মূর্ধন্য স থাকার পরে এখানে মূর্ধন্য ব্যবহার করা হয়েছে। ও কৃষ্ণ, আসলে কৃষ্ণ মানটা প্রায় পরীক্ষায় আসে, এটা তোমরা দেখবে ভবিষ্যতে পাবে চাকরির পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এই কৃষ্ণ শব্দটা আসে, এবং এর মধ্যে কোন কোন বর্ণ আছে এটা তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হবে। এটা আছে মূর্ধন্য স, যেহেতু মূর্ধন্য স আছে কাজেই তোমাদের মনে করতে ধরেই নিতে হবে, যেহেতু মূর্ধন্য স্বর পর মূর্ধন্য হয়, এখানে মূর্ধন্য আছে। একই শব্দের মধ্যে রি এবং রিকার, খেয়াল করো এটা একটু জটিল আছে। একই শব্দের মধ্যে রি এবং রিকার, র রেপ র ফলা অথবা মূর্ধন্য স এর যে কোনোটির পরে যদি স্বরবর্ণ ক বর্গ, ক খ গ ঘ ঙ প বর্গ, তোমরা জানো বাংলায় 5টা বর্গ আছে, ক বর্গ ক খ গ ঘ ঙ, তারপরে চ বর্গ চ ছ বর্গ জ ঝ ঞ, তারপর হচ্ছে তোমার ট বর্গ ট ঠ ড ঢ মূর্ধন্য, প বর্গ যেমন প ফ ব ভ ম এবং জ ত হ কিংবা অনুস্বর, এসব বর্ণের এক বা একাধিক বর্ণ থাকে, তবে তার পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়। খেয়াল করে দেখো, আমি বলেছি যে স্বরবর্ণ স্বরে অ, তারপরে বলেছে যে তোমার এখানে দেখো তারপরে রেপ আছে, তারপরে পবর্গীয় ধ্বনি আছে। এখানে রেপ আছে, পবর্গীয় ধ্বনি থাকার প ফ ব ম থাকার কারণে কিন্তু এখানে মূর্ধন্য হয়েছে। এখানে রিকার আছে, প্রথম হচ্ছে ক বর্গীয় ধ্বনি আছে, তারপর আছে রিকার, এই রিকার থাকার পরে আবার থাকবে হচ্ছে পবর্গীয় ধ্বনি প ফ ব ম, তবেই তারপরটা মূর্ধন্য হবে। এতগুলো নিয়ম, এই এতগুলো নিয়ম একইভাবে বাকিগুলো হয়েছে। যুক্ত ব্যঞ্জনে ট বর্গের বর্ণগুলো ট ঠ ড ঢ, যখন কোনো শব্দকে যুক্তভাবে উপস্থাপন করা হয়, এবং তোমরা জানো যে ট বর্গীয় ধ্বনিগুলোর পূর্বে দন্ত্যন্য এর পরিবর্তে মূর্ধন্য হয়। যেমন দেখো কণ্টক, আসলে দেখো এখানে ক মূর্ধন্য নিচে ট, অর্থাৎ ট এ ট বর্গীয় ধ্বনি ট ঠ ড ঢ মূর্ধন্য। এই ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য, ট বর্গীয় ধ্বনি থাকার কারণে তার পূর্বে মূর্ধন্য হয়েছে। একইভাবে এই ট থাকার কারণে তার পূর্বে মূর্ধন্য হয়েছে, একইভাবে এই ট ঠ থাকার কারণে তার পূর্বে মূর্ধন্য হয়েছে। ও পণ্ডিত, একইভাবে ড থাকার কারণে তার পূর্বে মূর্ধন্য হয়েছে। এতক্ষণ যাবৎ আমি তোমাদের সামনে বাংলা বানানের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আশা রাখি
যে তোমরা আজকের এই পাঠ থেকে অনেক উপকৃত হবে এবং তোমরা পাঠটিকে খুব মনোযোগ সহকারে আত্মস্থ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের পাঠ এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।